শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। ফ্যাসিবাদ বিংশ শতাব্দীর শুরুর দিকে একটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে আবির্ভূত হয়। এটি একটি কর্তৃত্ববাদী ও জাতীয়তাবাদী আদর্শ, যা ব্যক্তি অধিকারকে উপেক্ষা করে রাষ্ট্র ও নেতার প্রতি আনুগত্যকে সর্বোচ্চ অধিকার দেয়। ইতিহাসে এটি বিভিন্ন দেশে বিকশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল 1922 থেকে 1943 পর্যন্ত সময়ে ইতালি, নেতৃত্বে ছিলেন বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদ এবং মুসোলিনি সারা পৃথিবীতে সমার্থক শব্দ হিসেবে পরিগণিত হয়েছে। জার্মানির অ্যাডলফ হিটলার 1933 সালে দেশের চ্যান্সেলর হয়ে দ্রুত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেন। অ্যাডলফ হিটলারের নাজি মতবাদে জাতিগত শ্রেষ্ঠত্ব, ইহুদি বিদ্বেষ এবং সামরিক আগ্রাসন ছিল মুখ্য। স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে এবং জাপানে সম্রাট হিরোহিতের আমলে ফ্যাসিবাদের ভয়ঙ্কর চেহারা পৃথিবী প্রত্যক্ষ করেছে। পর্তুগাল, হাঙ্গেরি, রোমানিয়া সহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে এবং অস্ট্রিয়া, ব্রাজিল প্রভৃতি দেশে গত শতাব্দীর 30 ও 80-র দশকে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এক প্রকার বিপ্লবের নামে ফ্যাসিবাদ দেশ থেকে দেশান্তর, মহাদেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনকে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হিসেবে দেখছেন অনেকেই। পরিবর্তিত এই বাংলাদেশে এখন রাষ্ট্র সংস্কারের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার কর্তৃক নানা বিষয় সংস্কারের জন্য কমিশন গঠনের কথা আমরা জানি। রাষ্ট্র সরকারের পেছনে মানুষের আকাঙ্ক্ষা হলো রাষ্ট্রে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, সংরক্ষিত হবে মানবাধিকার, থাকবে না কোনো বৈষম্য, সমান মর্যাদা ও সুযোগ পাবেন বাংলাদেশের সকল মানুষ। এর সাথে যে ব্যাপারটি নিয়ে মানুষ খুব বেশি কনসার্ন, সেটি হলো রাষ্ট্রে এমন এক ব্যবস্থা বজায় থাকবে যা ভবিষ্যতে আর কোনো সরকারকে ফ্যাসিবাদী হতে দেবে না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় আর নয় ফ্যাসিবাদ। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। ফ্যাসিবাদের ধারণা তো একটা মতবাদ হিসেবেও বিবেচিত হয় এবং এটার সঙ্গে ক্লাসিক্যাল যে ফ্যাসিবাদের ধারণা, সেখানে স্বেচ্ছাচারিতা, হঠকারিতার সম্পর্ক রয়েছে। তবে দুর্নীতি এবং লুটপাটের কি কোনো সম্পর্ক রয়েছে? ফ্যাসিবাদের যে ইতিহাসটা আপনি বললেন, সেটি তো আপনি আমাদের সামনে বললেন যে এটা কখন থেকে শুরু হলো। এখন যে প্রশ্নটা আপনি করেছেন, যে ফ্যাসিবাদ তো অফকোর্স স্বেচ্ছাচারী এবং হঠকারিতা, তার প্রধানত কারণ হচ্ছে যে এইটা আসলে আমি যেভাবে ফ্যাসিবাদকে দেখি, সেটা হচ্ছে ফ্যাসিবাদ হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ বা গণতান্ত্রিক মতাদর্শের একটা বিকৃতি, যেটা আমরা হিটলারের সময় দেখেছি। বাট এইটা কেন উত্থান হলো, সেই প্রথম যুগেই বা কেন উত্থান হলো, সেটার একটা কারণ আছে এবং সেই বিশ্লেষণ আমরা পরেও করতে পারি। ফ্যাসিবাদ দুর্নীতিকে প্রশ্রয় দেয় কারণ ফ্যাসিবাদ তার এই যে শাসন কাঠামো, সেটা টিকিয়ে রাখার ক্ষেত্রে সে যেহেতু জনগণের উপর নির্ভর করে না, তার শাসন কাঠামোকে স্থিতিশীল করার জন্য তাকে নির্ভর করতে হয় পুঁজিপতি শ্রেণীর উপরে, বিশেষ করে বৃহৎ পুঁজির উপরে তাকে নির্ভর করতে হয়। সুতরাং এদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় শাসন ব্যবস্থায় থেকে। ফ্যাসিবাদের সাথে বড় পুঁজিপতিদের একটা মেলবন্ধন তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই তারা এই রাষ্ট্রকে ব্যবহার করে তাদের সাথে, এবং এই ব্যবহার করার সাথেই তখন আমরা দেখি যে দুর্নীতির উদ্ভব হয়, যেটা আমরা এই বাংলাদেশের ক্ষেত্রেও পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে কিভাবে আপনার রাষ্ট্রের আইনগুলোকে বড় বড় পুঁজিপতিরা তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে একটা বড় আইন, যেটা হয়তো বাতিল হওয়ার পথে, বিদ্যুৎ সেক্টরে যে অবমুক্তি দেওয়া, ইমিউনিটি দেওয়া, তাই না? তো এ থেকেই বোঝা যায় যে আপনার এই ফ্যাসিবাদের যে সাম্প্রতিক প্রবণতার মধ্যে দুর্নীতিও একটা বড় প্রবণতা, যেটা শুধু বাংলাদেশে না, ভারতেও কিন্তু সেটা আছে।
আচ্ছা, এই বিষয়টা তাহলে শুনবো আরেকটু। ডাক্তার জাহেদ, আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে শেখ হাসিনার আমলকে আপনি ফ্যাসিবাদী আমল বলতে চান না, হাসিনাকে ফ্যাসিবাদী শাসক বলতে চান না, ব্যাপারটা বলবেন কেন বলতে চান না? আমি অনেকবার বলেছি এবং আমি আজও আবার বলতে চাই, ধরুন আপনি হিটলারকে শেখ হাসিনা বা মুসলিনের সাথে তুলনা করলেন, ওনারা পরকালে অপমানিত বোধ করবেন। আমি বিশ্বাস করি শেখ হাসিনার আমল ফ্যাসিবাদী শাসন ছিল না, এটা ছিল আটারলি একটা মাফিয়া স্টেট। শেখ হাসিনার সময় বাংলাদেশ আসলে ফ্যাসিস্ট কোনো স্টেট ছিল না, এটা ছিল একটা মাফিয়া স্টেট। মোটা দাগে মেজর পার্থক্য আছে। এখন শেখ হাসিনার সরকারকে আমরা কেন ফ্যাসিস্ট সরকার বলি, তার একটা কারণ আছে। শেখ হাসিনা আসলে তার কতগুলো ফ্যাসিস্টরা কতগুলো টুল ব্যবহার করে তার ক্ষমতা নিশ্চিত করার জন্য, শেখ হাসিনা এরকম কতগুলো টুল ব্যবহার করেছেন। আমি দু একটা টুলে আসি, তারপর কেন এটা মাফিয়া রেজিম সেই জায়গায় আসবো। টুল হচ্ছে এরকম যে আপনারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করেন তারা, এবং ওই বয়ান সবাইকে সাবস্ক্রাইব করতে হবে। দীপ্তি, আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে খুব দ্রুত পরিচিত হয়ে গিয়েছিলেন, কারণ এক ভদ্রলোকের বয়ান আপনি নিচ্ছিলেন না, আপনি অ্যাঙ্কার হিসেবে প্রশ্ন করছেন, কিন্তু উনি আপনাকে ওটা মানতেই হবে। সো এই যে একটা বয়ান তৈরি করছেন এবং ওটাকেই সবাই সাবস্ক্রাইব করতে হবে, না হলে আপনি একে আদার করে দেয়া, আপনাকে ট্যাগ দেয়া, এগুলো হচ্ছে ফ্যাসিস্ট কৌশল। নাম্বার 2 হচ্ছে ফ্যাসিস্টের একজন বিরাট নেতা লাগে, দ্যাটস আ সেভিয়ার। আমাদের জাতির অতীত ভালো, আমাদের অনেক সংকট গেছে, আমাদের বিপদ আছে, ওরা একটা থ্রেট দেখায়। যেমন ধরুন হিটলার জিউদেরকে থ্রেট দেখিয়েছে, কমিউনিস্টদেরকে থ্রেট দেখিয়েছে, ঠিক একইভাবে গত সরকার দেখবেন থ্রেট দেখা যায়, জঙ্গিরা এসে এটা করে ফেলবে, স্বাধীনতা বিরোধীরা আছে, এবং এটা থেকে রক্ষা করবে কে? দেয়ার্স আ স্ট্রং ম্যান অর উইমেন। আমাদের একজন উইমেন আছেন, ওয়াজ দ্য সেভিয়ার। আমি ক্লিয়ারলি মনে করতে পারি টিভি টকশোতে অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে যখন টকশো করতাম, তারা একটা কথা বলতেন, তারা স্বীকার করতেন দেশে অনেক সমস্যা আছে, ক্রাইসিস আছে, বাট জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করবেন। এটা একটা ফ্যাসিস্টদের টুল, একজনকে বিরাট করে তোলা, মুসোলিনি, হিটলার, বা এখন যারা নরেন্দ্র মোদী। আমি রাদার বলবো ভারতে ফ্যাসিজম মাথা চাড়া দিচ্ছে, আমাদের এখানে না। এবার মাফিয়া স্টেট আমি কেন বলছি? মাফিয়া স্টেট হলো আসলে এমন একটা স্টেট যেখানে অর্গানাইজড ক্রাইম এমন পর্যায়ে চলে যায় স্টেটে, যেখানে স্টেটের যারা ক্ষমতায় আছেন, পলিটিক্যাল পিপল, ব্যুরোক্র্যাটস, বোথ দ্য সিভিল অ্যান্ড দ্য মিলিটারি, ব্যবসায়ী, সবাই মিলে একটা ক্রিমিনাল নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে দেশ চালায়। বাংলাদেশ আসলে সেটাই হয়ে গিয়েছিল। আপনি ভিন্ন মতের কথা বলছেন, আপনার উপরে দমন পীড়ন হবে, লুটপাট বা চুরি সবকিছুই চরম পর্যায়ে না, ওটা একেবারেই আলাদা জিনিস। ফ্যাসিবাদ কোনোদিনও, যেমন একটা উদাহরণ দেই, ফ্যাসিবাদের সামাজিক ভিত্তি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরুন হিটলার মুসোলিনিরা যখন এটা তৈরি করতে চেষ্টা করলেন, কেন পেরেছিলেন? কারণ তার সামাজিক ভিত্তি ছিল। ধরুন এখন বিজেপি যে রাজনীতি করে, বিজেপি আটারলি একটা ফ্যাসিস্ট রাজনীতি করে, কিন্তু বিজেপির সামাজিক ভিত্তি আছে। আপনি দেখবেন জনগণ তার ওই ন্যারেটিভটা একসেপ্ট করছে। আমাদের আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে তারাই স্বাধীনতার চেতনা, তারা ব্যবহার করতে এগুলো রক্ষাকারী, আমি দেখেছি আওয়ামী লীগের লোকজনও বিশ্বাস করে না। সুতরাং এটা কখনোই ফ্যাসিবাদ না, ওর সোশ্যাল কোনো একসেপ্টেন্স বা ভিত্তি কখনোই কোনোভাবে ছিল না। পরের অংশগুলোতে মানে 14 সাল পর্যন্ত, আওয়ামী লীগ 14 বা 18 পর্যন্ত আমি যদি বলি এটা একটা ফ্যাসিবাদী চরিত্র ছিল, কারণ তখন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমাজে বেশ কিছু মানুষের কাছে সেল করতে পেরেছে, তখন পর্যন্ত এটাকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন। 18-র পর থেকে আওয়ামী লীগ একটা আটারলি মাফিয়া স্টেট হয়ে গেছে। সুতরাং এই দুটো আলাদা জিনিস। একটা মাফিয়া স্টেট কোনোদিনও ফ্যাসিস্ট চরিত্র রাখবে না। আপনি রাদা শেখ হাসিনাকে তুলনা করতে পারেন ধরুন ভ্লাদিমির পুতিনের সাথে। দুর্নীতির কথা বললেন, পুতিন সব কাজ করে এবং পুতিনও অনেক ফ্যাসিস্টদের মতো কাজ করে, কিন্তু দেখবেন লুটপাট ওখানে একটা বিশাল ব্যাপার। পৃথিবীতে এই আর্গুমেন্ট আছে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ভ্লাদিমির পুতিন কিনা, এই আলোচনা কিন্তু আছে। তার মানে তার গোপন সম্পদ এবং লুটপাট আছে। আপনি কি মুসোলিনি বা হিটলারের বিরুদ্ধে তার পিয়ন বাংলাদেশে এখন যেমন বলছে না নিজের মুখে যে 400 কোটি টাকা কামিয়েছে, তাদের লোকজন এই বিরাট অঙ্কের টাকা কামিয়েছে, আপনি কি খুব বেশি খুঁজে বের করতে পারবেন ওই এন্টায়ার টাইমে? এত পারবেন না। ফলে যেটা দাঁড়ালো, তারা তাদের দেশের জন্য তারা বিভৎস ভুল একটা পথে গেছেন। আপনি হিটলার মাইন কাম্ফ যদি পড়েন, তার ডেডিকেশন টুয়ার্ডস হিজ নেশন, এটা ডিজিজের পর্যায়ে গেছে, কিন্তু ও তো জাতিকে আসলে ভালোবাসতো। বাঁচতে গিয়ে ডিজাস্টার পৃথিবী ব্যাপী ঘটিয়ে দিয়েছে। শেখ হাসিনা জাতিকে ভালোবাসতো? নো ওয়ে, উনি ওনার জাতিকে শেষ করে দিয়েছেন। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাব্বির আহমেদ, আপনি কি একমত যে বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল না? আমি ওনার একটি কথার সাথে আমি পরিপূর্ণভাবে একমত, সেটা হচ্ছে উনি যেটা বলছেন যে বয়ান নির্মাণের বিষয়টি, এবং এটার ফ্যাসিবাদের একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকতে হবে ডেফিনেটলি, বাট এটার মানে বাংলাদেশে ছিল সেইটা মানে বাংলাদেশে এটা ছিল না, দিস ট্রু। বাট আমরা হোলসেল শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলতেই পারবো না, সেইটা বোধহয় একটু বেশি সুইপিং জেনারেলাইজেশন হয়ে যায়, কারণ ফ্যাসিবাদের এছাড়াও তো আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ফ্যাসিবাদী আমলে ছিল, সেই বৈশিষ্ট্যগুলো ছিল শেখ হাসিনার মধ্যে। বাট আমি মনে করি যে শেখ হাসিনার শুরুটা যেরকম ছিল 96 থেকে 2008, বা আমি মোটামুটিভাবে 2009 বা ইভেন 2009 পর্যন্ত আপনি যদি দেখেন, বা 14, মানে বেসিকলি শেখ হাসিনার মধ্যে যে পরিবর্তনটা আমি লক্ষ্য করি, সেটা আমি যদি ধরে নিই, সেটা হলো 14 নির্বাচনের মধ্য দিয়ে, বিশেষ করে নির্বাচনকে আপনার প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে তার মধ্যে আসলে ফ্যাসিবাদের যাত্রাটা শুরু হয়েছে, ফ্যাসিবাদী মানসিকতার যাত্রাটা তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয়। মানে একসময় যে দলটি জনপ্রিয় ছিল সেই দলটি একসময় ফ্যাসিবাদ হয়ে গেল। সে কোন কোন রাষ্ট্রের যন্ত্র আসলে তাকে ফ্যাসিবাদ হতে সাহায্য করলো? যে কোনো রাজনৈতিক ব্যবস্থার কিছু, বিশেষ করে ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে তো এটার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, এবং প্রাতিষ্ঠানিক কাঠামো হলো যে ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, কিন্তু আমরা কনসিকুয়েন্টলি দেখলাম সেই 14 থেকে শুরু করে 14, 18 এর পরবর্তী যে নির্বাচন, এই 3টা নির্বাচনের কোনো নির্বাচনেই আপনি কোনো শক্তিশালী কোনো বিরোধী দলই ইনফ্যাক্ট কাজ করে নাই। এই দায়টা কি তাহলে বিরোধী দলগুলোকেও নিতে হবে? তা অবশ্যই নিতে হবে, একই সাথে বিরোধী দলকেও সেই দায় নিতে হবে যে তারাও সেই দায়িত্বটি যথাযথ পালন করে না। এবং এই যে তার মধ্যে যে একটা মানে আমি একটা অপ্রতিদ্বন্দ্বী একটা শক্তি, এই বোধটা তার মধ্যে আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হলো এই সময়টা থেকে। তবে আমি মনে করি যে এটার আরেকটু পিছনেও ইতিহাসটা টানা দরকার। যিনি দীর্ঘ সময় ধরে ডেমোক্রেসির জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তার মধ্যে এই পরিবর্তনটা কেন হলো? আমার মনে হয় যে এই পরিবর্তন আওয়ামী লীগের ক্ষেত্রে 75-এর সাথে পরবর্তী, মানে 75-এ তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এবং বিশেষ করে 2004-এ যেটা হলো, এই ঘটনাগুলো হয়তো তার মনস্তত্ত্বকে প্রভাবিত করে থাকতে পারে। তা জানি না, হয়তো তাকে ডাক্তার কাছে নিলে বোঝা যেত। ডাক্তার জাহেদ, আপনি কি মনে করেন শেখ হাসিনা আসলে কখন এবং কিভাবে, কোন কারণে, কাদের সমর্থনে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছিল? উনি আসলে ভারতের পাপেটে পরিণত হয়েছেন। ভারত আসলে একটা কৌশল ঠিক করেছে শেখ হাসিনাকে দিয়ে, যে এখানে একেবারেই তাদের ভৃত্যের মতো, মানে আপনি প্রভাবাধীন শাসক থাকে পৃথিবীর বিভিন্ন দেশে আছে যে উনি এই দেশের একটু সমর্থন করেন, যেমন ধরুন কেপি শর্মা ওলি নেপালের প্রাইম মিনিস্টার হলেন, উনি চায়না ইনফ্লুয়েন্সড, একটু ওনার চায়নার প্রতি ভালো লাগা আছে, কিন্তু উনি নির্বাচন করছেন, উনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। মলদ্বীপসের মৈজু প্রো চায়না, প্রো বলতে পারে, কিন্তু দাস হয়ে যাওয়ার মতো কিছু না। সো শেখ হাসিনাকে দাসে পরিণত করতে চেয়েছে, এবং শেখ হাসিনাও এই ট্রেড অফটা নিয়েছেন যে আমাকে ক্ষমতায় রাখার বিনিময়ে আমি তোমার দাসত্ব করব। সুতরাং উনি তার দেশের পুরো জায়গাগুলো এবং একই সাথে ভারত তাকে ক্রমাগত বিভিন্ন জায়গায় রক্ষা করে গেছে। উনি যখন দেশের ভেতরে বিভৎস সব কাণ্ড ঘটাচ্ছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন, মত প্রকাশের স্বাধীনতা শেষ করছেন, করাপশন আনবিলিভেবল পর্যায়ে নিয়ে যাচ্ছেন, তখনও ভারতের মধ্যে আমি এই বয়ান দেখেছি যে তারা চেষ্টা করেছে যে ঠিক আছে শেখ হাসিনা এগুলো করে, উনি খুব ভালো মানুষ না, কিন্তু উনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে এগেইন এটা একটা ফ্যাসিস্ট ন্যারেটিভ, যে এখানে ইসলামিস্ট জঙ্গিরা এটা দখল করে ফেলবে, সুতরাং শেখ হাসিনা মন্দের ভালো, তাকে রাখো। এইভাবে গ্লোবালি ইন্ডিয়া চেষ্টা করেছে শেখ হাসিনাকে রক্ষা করতে। এমনকি 24 সালের নির্বাচনের আগে আমেরিকা তো যথেষ্ট চাপ তৈরি করছিল একটা ভালো নির্বাচনের জন্য, এবং শেষ পর্যন্ত ভারতও এই চেষ্টাটা করেছে। সো এটা ভাইস ভার্সা, দুই পক্ষই, একজন হতে চেয়েছে আরেকজন করতে রাজি হয়েছে। সো এই যৌথ প্রযোজনায় এই ঘটনাটা বাংলাদেশে ঘটেছে। হিটলারের জন্য কোটি কোটি মানুষ মারা গেছে, তার সোলজাররা কি যুদ্ধ ডিক্লাইন করেছিল? তার সোলজাররা যুদ্ধ ডিক্লাইন করেন, যুদ্ধ থেকে সারেন্ডার করে চলে আসে নাই, তারা তার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছে, হেরে গেছে কিন্তু দলে দলে গিয়ে মারা গেছে। শেখ হাসিনার পক্ষে তো শেষ পর্যন্ত আমাদের মিলিটারিও দাঁড়ায় নাই, আমাদের মিলিটারি জনগণের পক্ষে দাঁড়িয়েছে। সুতরাং মিলিটারিরও কেউ কেউ যদি এক সময় তাকে সমর্থন করে থাকে জাস্ট তাদের কিন্তু পেশির স্বার্থের জন্য,
সে তাকে ভালোবাসেনি বা এখানে তার আপনার বয়ান সাথে বাই এখনই একটা প্রশ্ন যুক্ত করি যে এখন আসলে আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি তাদের এক দুইটা যে ভালো কাজ এত বছর থাকলে তো আছেই, সেগুলো যারা বলছেন তাদেরকে আসলে ফ্যাসিবাদের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে, এটাকে কি আপনি ফ্যাসিবাদী আচরণ বলবেন? একদম। আমি এই একটা জিনিস দেখছি, এটা আমি সবসময় বলি, আমরা যখন দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকি, এই কথাটাকে এভাবে বলি, থাকতে থাকতে না, এই কথা আমি শেখ হাসিনা পতনের অনেক আগে থেকে বলছি, একটা স্বৈরাচারী ব্যবস্থা থাকতে থাকতে না সোসাইটিতে এটা ট্রিকল ডাউন করে নামতে থাকে, সরকারে থাকে, প্রতিষ্ঠানে আসে, সমাজে আসে, পরিবারে আসে। সো আমরা আমাদের অজান্তেই বেশ খানিকটা স্বৈরাচারী হয়ে উঠি। আমি এটাকে এভাবে বলি, শেখ হাসিনা চলে গেছেন কিন্তু আপনার আমার ভেতরে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা রেখে গেছেন উনি, কেউ 50% শেখ হাসিনা, কেউ 25, কেউ 5। সো ওই চর্চাটা আছে, কারণ আমাদের যারা বেড়ে উঠেছে, আজকে যিনি মানে শেখ হাসিনার এই 15 বছর যদি যোগ করেন, যার বয়স 17-18 ছিল, মোটামুটি অ্যাডাল্ট, তার বয়স এখন 30-এর বেশি হয়ে গেছে। আর যে জেন জি ফাইট করলো, সে তো বড় হয়েছে শেখ হাসিনার সময়, সে দেখে উঠেছে যে এটাই হচ্ছে এক্সপ্রেশনের ধরন। আপনার যদি ভিন্ন মত হয়, এটা যে অ্যাকসেপ্ট করতে হবে, এটার সাথে যে সহবাস করতে হবে, বসবাস করতে হবে, করেই আমি মেনে না নেই কিন্তু এটার সাথে থাকতে হবে, এগুলো তো শেখে নেই। ও দেখেছে ভিন্ন কিছু বলা মানে তাকে ট্যাগ করা এবং তাকে আদার করা। সো সেই চর্চাটাই আসলে এখন আমরা দেখছি, যেহেতু এটা আগে ছিল। এবং আমি একমত যে এই যে ট্যাগ করা, ও তুমি ফ্যাসিস্ট হয়ে গেছো, তুমি শেখ হাসিনার দালাল, তুমি ভারতের দালাল, এই ট্যাগিংগুলো আসলে প্রত্যেকটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি নিশ্চিত। যদি সমাধানের জায়গায় আসে, আসলে ফ্যাসিবাদ বলেন বা না বলেন, এইরকম পরিস্থিতি আসলে যাতে না হয়, সেজন্য তো আসলে এখনই সংস্কারের সময় আমাদেরকে বিভিন্ন স্টেপস নিতে হবে। আপনার কি মনে হয় ডক্টর সাব্বির আহমেদ, যে কোন কোন ব্যবস্থা আসলে এই সময় নিতে হবে যাতে কোনো সরকার, কোনো শাসক ফ্যাসিবাদ কিংবা এই ধরনের আপনি বলছিলেন সেটাকে মাফিয়াতন্ত্র, সেই মাফিয়াতন্ত্রের চক্রে না পড়তে পারে? এই সরকারের আমলে 14টা সংস্কার হলো, কমিশন করা হলো, এবং এই 14টা সংস্কার কমিশন আমি আশা করছি তাদের মধ্যে অ্যাটলিস্ট 50% তারা হয়তো এই ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টগুলো দিয়ে দিবেন। তো এগুলোর মধ্য দিয়ে একটা প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতা হয়তো শুরু হবে। কতটুকু হবে আমি জানি না, এটা হয়তো শুরু হবে, কিন্তু এটাই কিন্তু বড় বিষয় না। বড় বিষয় হলো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি পরিবর্তন না আনা যায়, আমাদের আচরণের মধ্যে যদি পরিবর্তন না আনা যায়, তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। এবং সেই জন্য আসলে আমি বলবো যে পরিবর্তনটা হতে হবে হোলিস্টিক। শুধুমাত্র এই কমিশন, এই যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এগুলো করেই আমাদের মানসিকতার পরিবর্তন হবে না। যদি পরিবর্তনগুলো সমাজের বিভিন্ন জায়গা থেকে না আসে, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। এই মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে কিভাবে আমাদের এই মানে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন আনা যায়। এখানে মিডিয়ার ভূমিকা আছে, বুদ্ধিজীবীদের ভূমিকা আছে, সকলের ভূমিকা আছে। সুতরাং এটা একটা হোলিস্টিক প্রসেস, এবং এটা তাড়াতাড়ি হবে না, এটা একটা সময়ের ধারাবাহিকতাই হবে। ডাক্তার জাহেদ, আপনার কি মনে হয় এত বড় গণ অভ্যুত্থানের পরে আমাদের আসলে শুধুমাত্র সরকারের পরিবর্তন ছাড়া কাঠামোগত জায়গায় পরিবর্তন সেভাবে এসেছে যেমনটা আশা কথা ছিল? তার আগে আমি একটু ওই জিনিসটা একটু অ্যাড্রেস করতে চাই, যে আমরা কীভাবে ঠেকাবো, এটা জরুরি হচ্ছে। ধরুন আমি ফ্যাসিবাদ দিয়ে যদি জিনিসটা বুঝতে চাই, ইউরোপে কিন্তু আর্লি 1900s 10-20 সালের দিকে বিভিন্ন দেশে, এটা তো ইটালিতে শুরু হলো, অনেক বেশি মাথাচাড়া দিল, বিভিন্ন দেশে কিন্তু ফ্যাসিস্ট চিন্তা মাথাচাড়া দিয়েছে। মানে ইউরোপ লাগবে না, 1922 আমি যদি ভুল না করি মুসোলিনি পাওয়ারে আসলেন, 25 সালে ভারতে আরএসএস তৈরি হলো এই ফ্যাসিস্ট ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে। সো ইউরোপ তো ইনফ্লুয়েন্সড হয়েছেই, কিন্তু ইউরোপে তো সব দেশে ফ্যাসিবাদ আসেনি। এটার কারণ অনুসন্ধান করে অনেক কারণের মধ্যে একটা গুরুত্ব কারণ খুঁজে পাওয়া গেছে, যে ইটালিতে, জার্মানিতে হয়েছে মূলত ওখানকার পলিটিক্যাল স্ফিয়ারে আলট্রা রাইট এবং আলট্রা লেফটরা মারামারি করছিল। ওরা পরস্পরের বিরুদ্ধে এমনভাবে সংঘাতে জড়িয়ে গেছে, সেটার সুযোগ তারা নিতে পেরেছে। অন্য যে দেশগুলোতে তারা এই ফ্যাসিবাদের মুখে তাদের মধ্যকার দ্বিমত সরিয়ে রেখে একত্র থেকেছে, সেই জায়গাগুলোতে ফ্যাসিবাদ এর উত্থান ঠেকানো গেছে। খেয়াল করবেন আমাদের এখন ঠিক একই পরিস্থিতি বিরাজমান। শেখ হাসিনা যাওয়ার পর আমরা এখন যারা শেখ হাসিনা বিরোধীর লড়াই করেছি, তারা পরস্পরের মধ্যে এখন ফাইট করা শুরু করেছি। বাংলাদেশ কি লিবারেল ডেমোক্রেসি হবে না বাংলাদেশ রাইটিস্ট হবে, এই ফাইট শুরু হয়ে গেছে। এই ফাইটটা যখন হয়, এটা একটা আইডিয়াল সিচুয়েশন। শেখ হাসিনা চট করে ঢুকে যাওয়া বা শেখ হাসিনার বিনিময়ে বা তার ছাড়া আর কেউ আসবে,
এইটা বন্ধ করতে। সো আমাদের এই ফাইটটা যদি বন্ধ করি আমরা প্রাথমিকভাবে ঠেকাতে পারবো। নাম্বার 2, ইনস্টিটিউশন, এবং আপনি যেটা সেই বললেন ফাইটটা বন্ধের উপায়টাও বলেন তাহলে, এই জায়গা থেকে না সরি বরঞ্চ আমরা। মানে ফ্যাসিজম আসলে এটার বিপরীত শব্দ কি? এটার বিপরীত শব্দ হচ্ছে আমি মনে করি লিবারেলিজম বা লিবারেল ডেমোক্রেসি। ফ্যাসিবাদ একটা জিনিস, সবকিছু বয়ান একটা, নেতা এক, সবকিছু এক। আর গণতন্ত্র, উদার গণতন্ত্র হচ্ছে আমি অনেক বয়ান থাকবে, আমি আপনার সাথে দ্বিমত করব, তর্ক বিতর্ক করব, মানবো না কিন্তু আমরা সহাবস্থান করব। আমার নেতা আমি নির্বাচন করেছি, উনি আমাকে শাসন করছেন, ওনাকে আমি নেতা মানছি না, কিন্তু সেটার জন্য উনি আমার উপরে ক্ষুব্ধ হয়ে ওনাকে সমালোচনা করার জন্য ধরে নিয়ে যাবে না। সো এই জিনিসটা যদি আমরা আমাদের মধ্যে নার্চার করতে পারি, না যদি সেটা না পারি, ইভেন যে কোনো ভালো মতো তাত্ত্বিকভাবে বলছি, আপনি চাপিয়ে দেওয়া মানে হচ্ছে আপনি ফ্যাসিস্ট। আপনি ওটা চাপিয়ে দিতে পারেন না। আপনার সবচেয়ে ভালো মতো আমি গ্রহণ না করতে পারি এবং আমি যদি কোনো অপরাধ না করি, আপনি আমার সাথে কিছু করতে পারেন না। প্লেন অ্যান্ড সিম্পল, একেবারে সোজা সাপটা কথা। আপনি কোন পত্রিকা পড়বেন, কোন পত্রিকা পড়বেন না, আপনি ওই পত্রিকা পড়তে পারবেন না, ওই পত্রিকাকে বন্ধ করে দিতে হবে। আপনি যেহেতু পড়বেন না, ওটা বন্ধ করে দিতে হবে। এই টিভি চ্যানেল দেখা যাবে কি যাবে না, না গেলে তার সামনে এই করতে হবে। তাহলে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে আপনি কি বলবেন? তারা কি এখনো রাজনীতি করার অধিকার রাখে বাংলাদেশে? আমি প্রথমত আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার মতো অনেক গ্রাউন্ড আছে, ভ্যালিড গ্রাউন্ডস। এর মধ্যে আমাদের সন্ত্রাস দমন আইন আছে, এমনকি আওয়ামী লীগ আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে সংগঠনকে বিচারেরও নিয়ে গেছে এবং আওয়ামী লীগ সংগঠন হিসাবে ক্রাইম করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যে আলাপ, আমি অলরেডি পাবলিকলি বেশ কয়েক জায়গায় বলেছি, এটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি আওয়ামী লীগকে তার রাজনীতি দিয়ে আওয়ামী লীগকে আমরা বহু বছর কবরে রাখতে পারবো, এই ক্যাপাবিলিটি আমাদের আছে। তারা যে পরিমাণ অত্যাচার, অন্যায়, নিপীড়ন আমাদের উপরে করেছেন, উইচ আর ভেরি ওয়েল ডকুমেন্টেড। যেমন ধরুন আপনি ইদি আমিন, এক স্বৈরশাসক, মানে ফ্যাসিস্ট ছিল না, হাসিনার মতো স্বৈরশাসক, আরও বেশিও হয়তো ছিল। সো ইদি আমিনকে খুঁজতে গেলে দেখবেন খুব বেশি কিছু পাওয়া যায় না, কারণ যে টাইমটা, ওই সময় ডিজিটাল ডকুমেন্ট খুব বেশি নাই, পত্রিকা কিছু আপনি ওই সময়কার লেখা পাবেন। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অসংখ্য ডকুমেন্টস আছে, জুলাই অগাস্ট তো বটে, এর আগে মানে কি নেই আমাদের কাছে। সো সেগুলো যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, আমরা যদি পারি, এবং এটাকে সেই সোশ্যাল মিডিয়া ইউজ করেই তো তারাও এখন আসলে তৎপরতা চালাচ্ছেন নানাভাবে। ফাইন, এবং এই তৎপরতাতেও সমস্যা দেখি না আমি। এই জন্য আমরা বারবার নিষেধ করা যাবে না, বয়ান ফাইট করতে হবে বয়ান দিয়ে। তারও তো একটা অংশের মানুষ আছে, কিন্তু সেটাকে অস্থিরতা তৈরি করে না, যেটা একেবারে খুবই আমাদের বিভাজন তৈরি করছে। ব্যক্তিগতভাবে মনে করি যে অস্থিরতা যদি তৈরি করে, মানে বয়ানের পাল্টা বয়ান আসবে, মিথ্যা বয়ান আসছে, প্রচুর আসছে, ডিসইনফরমেশন। এই যে আমরা ভারতকে নিয়ে যে আলাপটা করছি, ভারত আমাদের দেশের হিন্দুদের উপরে অত্যাচার, সোকল্ড অত্যাচার নিয়ে আমাদের হিন্দুদের উপরে কিছু হামলা হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু এগুলো সাম্প্রদায়িক না। কিন্তু তারা তো ডিসইনফরমেশন ছড়াচ্ছে, এবং আজকের যুগে তো এখন ইটস ভেরি টাফ। সো আমাদের বড় কষ্টের কাজটা করতে হবে বন্ধ করার চাইতে। এগুলো যে ডিসইনফরমেশন প্রমাণ করা, এআই দিয়ে বানানো হলে সেটা যে এআই দিয়ে বানানো সেটা প্রমাণ করা, আমরা এভাবেই ফাইটটা করতে পারি। আরেকটা জিনিস যোগ করে রাখি, আমি আসছি এই পয়েন্টে। আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া ডাজন্ট নেসেসারিলি মিন যে তাদের বিচার না করা, তাদের সদস্যদের, আওয়ামী লীগের শত শত মানুষের জেনুইন বিচার হওয়া দরকার। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের বা এটা ডিসেম্বর মাস, আমরা মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলছিলাম। এদের বিচার না হলে ন্যায় বিচার হবে না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। আর আপনার ওই প্রশ্নের জবাব হচ্ছে আমরা খুব যথেষ্ট যোগ্য না, এটা আমি মানি। একটা হলো ওগুলো ডিবাঙ্ক করা, আর এগুলো যথেষ্ট ভালোভাবে পৌঁছে দেয়। আমি আমাদের একটা দুর্বলতার কথা বেশ কিছুদিন থেকে বলছি, বিশেষ করে এই দফার ভারতের সাথে সমস্যার পর। দেখবেন গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছার আমাদের খুব বেশি টুল নেই। যে আমি কথা বলছি, বাংলায় কথা বলছি, সর্বোচ্চ এটার অ্যাক্সেস পশ্চিমবঙ্গ পর্যন্ত আছে। ইউরোপ আমেরিকা বাদ দিন, ভারতের যে হিন্দি স্পিকিং বা সাউথ, যেখানে হিন্দিও বলেন না তারা, তাদের কাছে কি আমরা পৌঁছতে পারছি? আমাদের কিছু রিটার্ন ফর্ম আছে, কিন্তু এই যে শোনা, তার মানে আমরা কি ইংরেজিতে নিউজ, ইংরেজিতে টক শো যথেষ্ট করছি? উত্তর হচ্ছে করছি না। সো আমাদের এগুলো বাড়াতে হবে, আমাদের ডিবাঙ্ক করতে হবে, এগুলো পৌঁছে দিতে হবে। ভেরি ট্রু। অনেক ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। আপনাকে দিয়ে শেষ করবো আজকের আয়োজন। ফ্যাসিবাদী সরকার হয়ে ওঠার পেছনে বাইরের দেশগুলো মানে বা পররাষ্ট্র নীতি কিংবা অন্য শক্তিগুলোর যে প্রভাব, সেটা তো অস্বীকার করা যায় না। ডাক্তার জাহেদও বলছিলেন, সেই জায়গা থেকে আমাদেরকে আসলে নতুন করে কোনো কিছু ভাবার দরকার আছে, কি মনে করবেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন এরশাদের সময়ে
একটা পাওয়ার ট্রানজিশন হয়েছিল। আমরা কিন্তু একটা স্বৈরাচারী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক উত্তরণের দিকে গেছিলাম, এবং সেইটাকে কেন্দ্র করে 1990-এ কিন্তু একটা কনসেনসাস হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সেই কনসেনসাসের মধ্যে অনেকগুলো বিষয় ছিল। আজকে যে রিফর্মসের কথা বলা হচ্ছে, এই ধরনের রিফর্মসের কথা কিন্তু তখনও বলা হয়েছিল, রাইট? এখন আমাদের ভেবে দেখা দরকার যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে একটা কনসেনসাস তৈরি হয়, মানে যে ধরনের কনসেন্সাসটা তৈরি হয়েছিল, এবং এটা যেন মানে জেনুইন কনসেনসাস হয় এবং এটাকে যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টা আসলে এবারকার যারা রিফর্মস করছেন তাদেরকে এটা ভাবতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার কথা হবে আপনাদের সঙ্গে। আমরা চাই যে বাংলাদেশ যেন আর কোনো দিন এই ধরনের ফ্যাসিবাদী চিন্তাধারার মধ্যেও না যায়, এবং বাংলাদেশে যে জনগণের কর্তৃত্ব সেটাই প্রাধান্য পাক। সকল মানুষ তার মতামত প্রকাশের জন্য, সেই মতামতের জন্য কাজ করার একটি ক্ষেত্র খুঁজে পাক, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজনটি শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।